আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ ডাক্তার আক্কাস আলী সাহেব, জনাব মোহাম্মদ ডাক্তার আক্কাস আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আজকে রাজারহাট কর্তৃক আয়োজিত এই ওয়ার্ড কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, ঢাকা থেকে আগত ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, এবং আপনারা ওনাকে টক শোতে দেখবেন, টেলিভিশন দেখেন না, এই যখন বক্তব্য দেবে চেহারা দেখে এখন মনে করবেন যে অনেকে যারা টেলিভিশন দেখেন ওনাকে অনেক দেখছেন। একটা বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য উনি একজন আমাদের পথিক, উনি পথ দেখান। মঞ্চে উপবিষ্ট আছেন, একটু আগে বক্তব্য শুনেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা। আমরা ইসলামী আন্দোলন চরমনাই কর্তৃক আমরা 26 কুড়িগ্রাম 2 এখানে আমরা যাকে মনোনয়ন দিয়েছি উনি অধ্যক্ষ নুরবাক মাওলানা। উনি শুধু মাওলানাই না, উনি কিন্তু ভালো বক্তা এবং একজন শিক্ষাবিদ। শিক্ষাঙ্গনের পরিবর্তনের জন্য শুধু মাদ্রাসা শিক্ষা না, জেনারেল শিক্ষা সহ এই আপনাদের অঞ্চলে দেখবেন অনেক মাদ্রাসা মক্তব আছে, এগুলো কোনো উন্নয়ন নাই। উনি যে মাদ্রাসার প্রিন্সিপাল, ওটা এখন পর্যন্ত সরকারি হয়নি। এটা কোন দেশে ভাই? একটা জেলায় কামিল মাদ্রাসা, এটা এখন পর্যন্ত সরকারি হয়নি। আমরা কি সব মুসলমানের দেশ না? আপনারা কি এটা সহ্য করবেন? আর আপনাদের এখানে এমপি ভুক্ত অনেক প্রতিষ্ঠান এখানে আছে, এটা সরকারি হওয়ার কোনো খবর নেই। শুধু তাই না, এই মাদ্রাসা আছে না, এখানে দেখবেন মাদ্রাসা দেখলে পরে টিফিন নেই, জানেন কিনা? সরকারিতে টিফিন আছে আর মাদ্রাসা যেখানে পড়ে সেখানে টিফিন নেই। আরে ভাই, এই বৈষম্য আপনি মানবেন? যে ছেলেরা মাদ্রাসায় পড়ে তারাও আপনার সন্তান, আমার সন্তান। ওই তো কোরআন শরীফ পড়ে, ওই জানাজা পড়াবে আমাদের, আপনাদের জন্য দোয়া করবে, তাই না, ক্ষমা প্রার্থনা করবে। তা তাদের টিফিনেরও ব্যবস্থা নেই। আর এর তো এই মাদ্রাসা অনেক আছে, টিচারের বেতনও পায় না। এই বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। ইসলামের দল ইনশাআল্লাহ সামনে বিজয় লাভ করবে, তখন এই সব বৈষম্য রাখা হবে না। আপনি দেখেছেন যে কিছুক্ষণ আগে এখানে ট্রেন গেল, মনে হয় যে যুবক একটা দৌড়ি ওর ট্রেনের আগে যেতে পারবে না ভাই? তাহলে আমরা স্মার্ট ট্রেন গড়ে তুলবো এই এলাকায়। রাজা একদম চিলমারি থেকে আপনি কুড়িগ্রাম রাজারহাট থেকে রংপুর যাবেন, সময় লাগবে 30 মিনিট, এবং যাবেন স্বাচ্ছন্দ্য। এখন তো বোধহয় কেউ ট্রেনে উঠতে চান না, তাই না? এখন সুন্দর করে যদি ট্রেনের সিট গুলো ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা বলছি যে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব কিন্তু ওই রুল বক্তব্য নেবেন। এখানে আমাদের নেতা নেত্রীরা নেবেন। ট্রেন অপরিষ্কার থাকবে, থামায় ওই প্রথমে এখানে এমপি সাহেব ট্রেন ঝাড়ু দেবে, নাকি বলেন আপনারা? তাই এমপি সাহেব যদি ট্রেন ঝাড়ু দেয় তাহলে ট্রেন কর্তৃপক্ষ কি মনে করবে? ভাই, এমপি সাহেব ট্রেন ঝাড়ু দিতেছে, আমার ট্রেন পরিষ্কার করা লাগবে না? এবং রেলওয়ে স্টেশন আছে না, এখন হয়তো বসাই যায় না, ওটাও দায়িত্ব থাকবে। ইসলামী আন্দোলন নেতারা আছেন না এখানে, ওই যে বাতেন ভাই সহ, শাহজাহান ভাই সহ, এনারাও কিন্তু স্টেশনও ঝাড়ু দেবে। স্টেশন পরিষ্কার করার দায়িত্ব লোকাল এমপি মহোদয়। কারণ হলো এমপিরা হলো এলাকার অভিভাবক, তাই না ভাই? এখন যে কোনো অন্যায় ভাবে একজনের নামে কেস হবে, সেটার দায় এমপি মহোদয়কে নিতে হবে। এমপি মহোদয় জবাবদিহিতা করবেন, আপনাদের কাছে জবাবদিহিতা করবেন, ইসলামী আন্দোলনের কাছে জবাবদিহি করতে হবে। পিসা হুজুর দেখবে কুড়িগ্রামের এমপি, উলিপুরের এমপি, নাগেশ্বরের এমপি, ভাইরা কি করতেছে? ভালো কাজ করে, জনগণের খেদমত করে, নাকি এরা ফ্যানের বাতাসে এসির বাতাস খেয়ে ঘুমাইতেছে? এটাও সেন্ট্রালি মনিটর করা হবে। ওই আশরাফ আলী এখন এখানে প্রেসিডিয়াম সদস্য আসছেন না, ওই অডিও মাঝে মাঝে আসে আপনাদের সাথে কথা বলবেন। ভাই, এমপি সাহেবকে আপনার খেদমত করে? আর খেদমত যদি না করে তাহলে ওই যে উনি একটু আগে বলছে, যেমন ক্ষমতায় আমরা রাখছি আমরা টেনে এসছি কিন্তু নামাইতেও পারবো। ওই আশরাফ আলী এখন ওই তখন যতগুলো কুড়িগ্রামের এমপি আছে সবগুলোকে টেনে এসেছিলাম আমরা, ভাই তোমার এমপি কি করার দরকার নাই, তুমি জনগণের খেদমত করতে পারো না, তোমার এমপি গিরি কিসে? তাহলে ভাইরা, সময়ের সুযোগ সব সময় আসে না। বহু শাসন আপনারা দেখেছেন, আপনারা বিএনপির শাসন দেখেছেন, আওয়ামী লীগের শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, দেখেন নেই কোনটা? ইসলামের শাসন এখনো দেখেন নাই, ইসলামী আন্দোলনের শাসন এখন দেখেন নাই।
দিন আসছে আর ভুল করা যাবে না। তাহলে ভাই সবাই মুসলমান, এখানে রাজারহাটে হিন্দু সংখ্যা অনেক, আমি জানি অনেক বন্ধু বান্ধব আমার এখানে হিন্দু ভাই, হিন্দু ভাইদের আমি পরামর্শ দেই, হিন্দু ভাইদেরকে আমি অনুরোধ করতেছি যে ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ইসলামী আন্দোলনের নেতারা যদি এখানকার এমপি হয়, তোমরা 100% নিরাপদে থাকবা। কোন হিন্দু যদি বলে, কোন হিন্দু ভাই যদি বলে যে না ভাই আমি তো একটু ভয় পেয়েছি, আমি কথা দিয়ে গেলাম এখানে নূর মাওলানা এমপি করতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। সুতরাং দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ভেদাভেদ ভুলে যে ইসলামের পতাকা তলে একত্রিত হয়ে ইসলামের শক্তিকে সচেষ্ট করতে হবে, ইসলামের শক্তিকে জোরদার করতে হবে। এর জন্য কি করা লাগবে? এজন্য আপনারা সবাই মিলে দোয়া তো করবেন, কাজ করতে হবে হাত পাখার পক্ষে। কাজ করা লাগবে না ভাই? কারণ আপনার ভোটের যে মূল্য, যে কৃষক ভাই যে মায়েরা এখানে নাই তার ভোটের একই মূল্য। আপনার অনেক মানুষ এখানে আছেন, আমার মায়েরা তো এখানে নাই, আছে? তাহলে মাদের কাছে এখন আমাদের ম্যাক্সিমাম হলো হুজুর, যাইতে এখন নুরবক মৌলানা, ওইটিও যেতে লজ্জা পায়, পর্দা মেনটেন করা লাগে। তাহলে আপনারা নিজের ভাই বোন চাচি মামি মা দাদি যারা যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দিতে হবে। ভাই এইবার ভুল করা যাবে না, এবার হাত পাখায় ভোট দিয়ে ইসলামের শক্তিকে সেই সংসদে নিয়ে যেতে হবে তথা রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যদি যাই তাহলে আপনাদের তো উন্নয়ন হবে ইনশাল্লাহ, রাষ্ট্রীয় ভাবে কিছু কিছু উন্নয়ন হবে। যেমন ভাই এখন জেনা অশ্লীলতা ভরে গেছে, তাই না? দেখেন না, কিছু না আগে 8 বছর একটা মেয়ে তাকে রেপ করছে। আপনি অনেক ইউনিভার্সিটিতে শুনেছেন, অনেক জায়গায় শুনেছেন, সিরিজ রেপ করে। সিরিজ রেপ মানে একটা মেয়েকে ধর্ষণ করে 5-6 জন মিলে। আরে ভাই এটা কোন দেশ? এটা কি আইএমএর দেশ নাকি? ভাই এটা কোন দেশে আমরা বাস করি? যে দেশের মানুষ 92% মুসলমান, আর হিন্দু ভাইরা তারা রেপ চায় নাকি? কোন হিন্দু মহিলা ধর্ষিত হবে কি হিন্দু ভাইরা চায়? কেউ চায় না, আমরাও চাই না। তা সেই দেশে যদি একটা আইন হয় যে ঠিক আছে ভাই রেপ করলে তোমার কিন্তু তুমি প্রকাশ্য রেপ করলে কিন্তু মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ড কার্যকর করলে সারা বাংলাদেশে দেখবেন কোন বেড়া ওই মেয়েদের দিকে ঘুরেও তাকাবে না। তাকাবে নাকি ভাই? তাকাবে না। এই জন্য আল্লাহর আইন কিছু কিছু বাস্তবায়ন করতেই হবে, করা লাগবে না? তাহলে আল্লাহর আইন যদি বাস্তবায়ন আমরা করতে পারি, জনমানুষের যদি আমরা সেবা করতে পারি, সাধারণ মানুষ প্রতিটা এখানে যারা খেটে খাওয়া মানুষ, সেই আশেপাশে আমরা দেখলাম ওইদিকে অনেক ভ্যান চালক আছে, একটা খেটে খাওয়া মানুষ, সে আমাদের পক্ষে সম্মানের মানুষ, তাকে আমরা সম্মান করি, তার প্রতি আমাদের 100% শ্রদ্ধা আছে। তাহলে সম্মান শ্রদ্ধা থাকলে হবে না, তার জীবন ব্যবস্থাকে আমরা ভালো করতে চাই। আমরা চাই যে খাটটাতে সে ঘুমায় সেই খাটে একটা তোষক আছে কিনা, তার একটা মশারি আছে কিনা, তার এখানে একটা ফ্যান আছে কিনা, একটা লাইট আছে কিনা, সে যে পানি ব্যবহার করে তার একটা নলকূপ আছে কিনা, সে পায়খানা প্রসাব যে করে তার একটা লেট্রিন আছে কিনা। এটা তো চান নাই ভাই আপনারা? আমরা সবাই চাই এটা। এইটুক চাহিদা পূরণ করা একটা রাষ্ট্রের জন্য কোনো সমস্যা না। যদি সে রাষ্ট্রের শাসক যদি হয়, সেই রাষ্ট্রের শাসক যদি কোনো চুরি না করে, কোনো কমিশন না খায়, কোনো ডাকাতি না করে, এখানকার আমাদের এমপি মন্ত্রীরা যদি বিজেপির টাকা না পাঠায়, ব্যাংক ডাকাতি না করে, চুরি না করে, আপনি জানেন একটা নলকূপ কিন্তু 1500 টাকা খরচ হয়, তাই না ভাই? এখন সরকার স্থাপন করলে ওটার খরচ হয় 10,000 টাকা। এটা হলো? তাহলে এই বৈষম্য যদি আমরা দূর করতে পারি, তাহলে বেসিক চাহিদা আমি যেটা বললাম আপনাদের অল্প চাহিদা, এই চাহিদা মেটানো খুবই সোজা। বৃদ্ধ যারা আছেন, যারা বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা 600 বা 700 টাকা বয়স্ক ভাতা পান। আমি আমার প্রেসিডিয়াম সদস্য এখানে রয়েছে, আমি ওনাদেরকে নীতিমালা করতে বলবো, আমি ইলেকশন আগে পলিসি করতে বলবো, ইসলামী আন্দোলন ঘোষণা দেবে। যারা 65 বছরের উপরে আছেন, যারা গরিব মানুষ, তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এতে বর্তমান যে বাজেট আছে, এই বাজারে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া সম্ভব। তাহলে ওই বৃদ্ধার ওষুধের খরচ থেকে শুরু করে থাকা খাওয়া, তার দেখাশোনা, এবং তার সাথে যার যদি বউ থাকে, 2-3 ছোট বাচ্চাও থাকে, তাহলে এই টাকায় কিন্তু সে জীবন যাপন করতে পারবে। আমরা বৈষম্য চাই না। যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, ঢাকা শহরে বসবাস করে, গাড়ি চালায় 2 কোটি টাকা,
আর একজন ভাই সে ভিক্ষা করে, আর একজন ভাই সে কোন রকম ভ্যান চালে জীবিকা নির্বাহ করে, কোন রকম সে একবেলা খায়। আমি অনেকের কাছে শুনি, ভাই মাসে কয়দিন মাংস খান? কয় স্যার মাসে তো মাংস খেতে পারি না। তাহলে কি খান? কয় কোনো কোনো সময় আমরা একটা ছোট মাছ খাই। সেটা কয়দিন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন ছোট মাছ খেলে আমার কঠিন আমিষের সমস্যার সমাধান হবে না। তারা ডেইলি, আমার সময় বেশি নিয়ে বলতেছি না, আচ্ছা আমি বেশি সময় নেবো না। আমরা চেষ্টা করব এই এলাকায় মানুষ যাতে ভালো থাকে, এই এলাকার মানুষ যাতে মর্যাদা সহকারে থাকে, এই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই হাত পাখার পক্ষে কাজ করবেন। 2 হাত তুলে আমাকে একটু দেখান যে আমরা সর্বাত্মকভাবে হাত পাখার পক্ষে কাজ করবেন, হাত পাখাকে জয়যুক্ত করবেন। আমাদের এখানে এমপি নুরুল হক মিয়া, অধ্যক্ষ নুরুল হক মিয়া, ওনার পাশে থেকে ওনাকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আমরা সামনের নির্বাচনে ওনাকে আমরা এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, কিছু মনে করিয়েন না। আমি ক্ষমা প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।